হ্যালো, ডক্টর গোয়েল। ইয়া স্পিকিং। ডক্টর গোয়েল, আমি নীতিশ রোকারিয়া বলছি। আপনার ক্লিনিকের অ্যাড আমি পেপারে পড়েছি। হ্যাঁ বলুন। আমি আর আমার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? অ্যাপয়েন্টমেন্ট তো নেইনি, কিন্তু যদি আপনি বলেন তো কাল বা পরশু দেখা করতে পারি। একটা কাজ করুন, আপনি 8 ঘন্টা বাদে আমাকে ফোন করুন, আমি শিডিউলটা দেখে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। তার মানে তুমি আমার কথা শুনবে না? 3 মাস হয়ে গেছে তুমি আমাকে কথা দিয়েছো। 3 মাস। যা ইচ্ছে করো তুমি। প্রথমে ও আমাকে বিয়ে করবে বলেছিল, তারপর আমার সুযোগ নেয়। কবেকার কথা এটা? পরশুদিনের। সুরাটে যেখানে আমার দাদু দিদা থাকে ওখানেই ওর সাথে দেখা হয়। গিরিশ সিং। সুরাটের একটা হাসপাতালে ওর সাথে আমার দেখা হয়। প্রথমে ও আমাকে বিয়ে করার কথা দিয়েছিল, কিন্তু পরশুদিন আমি যখন ওকে সোজাসুজি জিজ্ঞেস করি, ওর কোনো কথা না শুনি, তখন ও আমায় ধর্ষণ করলো। তোমার কাছে গিরিশের বাড়ির কোনো ঠিকানা আছে বা ওর কোনো ফোন নাম্বার আছে? আচ্ছা আচ্ছা বলো। 44567648 126 করলিয়া বস্তি, সুরাট। মন্দিরা, এনাকে ছায়ের সাথে মেডিকেল চেকআপে পাঠাও। ইয়েস ম্যাম। এসো আমার সাথে। আপনি যেই নম্বরে ফোন করেছেন সেটি এই। ম্যাডাম, গিরিশের ফোন বন্ধ বলছে। একটা লোক একটা মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, তারপর মেয়েটি সুযোগ নেয় এবং প্রতিশ্রুতি ভেঙে দেয়। মন্দিরে আমার এটা বদলা নেওয়ার কেস লাগছে। ওই মহিলা ওই মানুষটির ওপর বদলা নিতে চায়, ওকে শিক্ষা দিতে চাইছে। আপনি ভেতরে আসুন। গিরিশ কে আছে? আমার ছেলে। কি ব্যাপার ম্যাডাম? আমার ছেলে এ কাজ করতে পারে না। কি কাজ করে? কখনো কোনো ফার্মাসি কোম্পানিতে, কখনো কোনো হসপিটালে ছোটখাটো কাজ করে। বিনা চক্সির সাথে ওর কিসের সম্পর্ক? বিনা চক্সি? কে বিনা চক্সি? আমি কোনো বিনা চক্সিকে চিনি না। মহেন্দ্রবাবু, আপনি নিজে একজন পুলিশ, খুব ভালোভাবেই বুঝতে পারছেন ওই মহিলা বিনা আপনার ছেলের বিরুদ্ধে রেপ করার অভিযোগ এনেছে। বড়দার ওমেন সেলে এসে আপনার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট করতে বললে ভালো হয়। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, বিনা চক্সির মেডিকেল রিপোর্ট। কি লেখা আছে? বিনা প্রেগনেন্ট, 2য় মাস হলো। কি? এরকমটা তো হতেই পারে না যে বিনা এর বিষয়ে কিছু জানেই না। তাহলে কেসটা কি? পিএসআই অমিতা রন্ধেরিয়া ওমেন সেল। ক্রাইম ব্রাঞ্চ থেকে পিএসআই কেশব বলছি। নমস্কার স্যার। নমস্কার। অমিতা, তোমার ওখানে বিনা চক্সি বলে কি অভিযোগ করেছে? হ্যাঁ স্যার, রেপের অভিযোগ এনেছে। ইনফ্যাক্ট আমি ওর কেস ফাইলই দেখছিলাম। ও আজই সকালে আমার কাছে এসেছিল, অভিযোগ ফিরিয়ে নিতে চায়। কি? হ্যাঁ, ও চায় না আর তদন্ত হোক। স্যার, এই মহিলা নিজেকে ভাবেটা কি? এটা কি কোনো দর্জির দোকান যে রাতে অর্ডার দিলাম আর সকালে এসে ক্যান্সেল? স্যার, কিছু তো গন্ডগোল আছে। প্রথমে তো এই মহিলা গিরিশের বিরুদ্ধে রেপ কেসের অভিযোগ আনে,
যখন আমরা গিরিশকে ধরতে সুরাটে ওর বাড়িতে গেলাম তখন জানতে পারলাম যে ও একটা কনস্টেবলের ছেলে। গিরিশের বাবা বিনার ব্যাপারে কিছুই জানেন না। এদিকে বিনার মেডিকেল রিপোর্টে ও 2 মাসের প্রেগনেন্ট স্যার, আর এখন ও কেস উইথড্র করতে চাইছে। কিছু গন্ডগোল আছে স্যার। একটা কাজ করো, ওই মহিলাকে আরেকবার জিজ্ঞাসাবাদ করো, খোঁজ করো ওর উদ্দেশ্যটা কি। রাইট স্যার। অ্যান্ড রিপোর্ট মি দ্যাট, ওকে? ডেফিনেটলি স্যার। হ্যাঁ ছায়া, বিনা চকসিকে ডাকো, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। ইয়েস ম্যাম। একজন মহিলা প্রথমে ধর্ষণের অভিযোগ দায়ের করে, তারপর সেই অভিযোগ প্রত্যাহার করে নিতে চায়। পুলিশ তার এই আচরণের মধ্যে কিছুর ইঙ্গিত বুঝতে পারে, কিন্তু ওনারা এটা বুঝতে পারেন না যে ওনাদের এই ছোট্ট একটা সন্দেহ মিথ্যের এমন একটা চক্রব্যূহ সামনে আনবে যার থেকে না জানি কত অপরাধের সত্যি বেরিয়ে পড়বে। এরকম অপরাধ পুলিশ যার সম্পর্কে আজ পর্যন্ত কোনো আভাস পায়নি। আমি যখন অভিযোগ ফিরিয়ে নিয়েছি তাহলে আমাকে আর কি জিজ্ঞাসাবাদ করার আছে? সবকিছু কি তোমার মতোই হবে নাকি? যখন মনে হলো এসে রেফের কেস করে দিলে, আবার মনে হলো উইথড্র করে নিলে। এসব কি তুমি মজা পেয়েছো? গিরিশ তোমাকে রেপ করেছিল তাই না? তোমার এই গিরিশকে ধরার জন্য আমরা সুরাট গিয়েছিলাম। গিরিশ তো ওখানে ছিল না, কিন্তু তোমার এই মেডিকেল রিপোর্টটা পেয়ে গিয়েছি। ব্যাপারটা কি শুনি? দেখো, ভালোই ভালোই বলে দাও। আমি খুব ভালোই বুঝতে পারছি তুমি পুলিশকে ব্যবহার করতে চাইছো তোমার এই গিরিশের ওপর পুরনো কোনো বদলা নেওয়ার জন্য। দেখো, এখনো বলছি, বলে দাও, না হলে মিথ্যে কেস দায়ের করার অভিযোগে আমি তোমাকে ভেতরে ঢুকিয়ে দেব। সত্যিটা বলে দাও, তোমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। ম্যাডাম, গিরিশ ভেবেছিল যে আমি বোকা। ও আমাকে কথা দিয়েছিল যে 60,000 টাকা দেবে, কিন্তু ওর কথা রাখেনি। তার মানে তুমি শুনবে না? বিনা, আমি কথা দিচ্ছি যে 1 সপ্তাহের মধ্যে তোমার সমস্ত হিসাব আমি ক্লিয়ার করে দেবো। 3 মাস হয়ে গেছে তুমি আমাকে কথা দিয়েছো। 3 মাস। তুমি এরকম চাপ দিলে কিন্তু কোনো লাভ হবে না। যা করেছি দুজন মিলেই তো করেছি, তাই না? একটু ধৈর্য ধরো, ব্যবসা তো এটা। আমি টাকা হাতে পেলেই তোমার কাছে চলে আসবো, বললাম তো। ওর 60,000 টাকা কিসের জন্য দেওয়ার ছিল? মিনা, যতক্ষণ আমি সত্যিটা জানতে পারবো না, আমি তোমাকে এখান থেকে উঠতেও দেবো না। চলো বলে ফেলো, 60,000 টাকা কিসের জন্য? ম্যাডাম, একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য। কি? একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য 60,000? তাহলে ওই বিয়ের প্রতিশ্রুতি, কান্নাকাটি, অভিযোগ সব মিথ্যে? তাহলে ম্যাডাম আমি কি করতাম? আমাকে এই ব্যবসায় ফাঁসানো হয়েছে। ব্যবসা? তাহলে এটা রেপ নয়, তোমার একটা ব্যবসা। চলো বলো, এই ব্যবসার বিষয়ে সবকিছু বলো। আমি ছাড়া আর কিছু বলবে? আমার বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে আমি সুরাটের একটা হাসপাতালে কাজ করতাম, আর ওখানে আমার দেখা হয় ডক্টর কৈলাস মেহতার সঙ্গে। কোথায় থাকে তোমার স্বামী? কোলাপুর, মহারাষ্ট্র। আর এই ডাক্তারের সাথে গিরিশের কিসের সম্পর্ক? ম্যাডাম, ডক্টর মেহতাই আমাকে গিরিশের সাথে দেখা করায়। নমস্কার স্যার। নমস্কার। তোমার নাম বিনা চকসি, তাই তো? হ্যাঁ স্যার। খুব খাটতে হয়? করতে হয় ডাক্তারবাবু, বাঁচার জন্য টাকা পয়সা তো দরকারই। দেখো, তোমার সাথে আমি কথা বলতে চাই। অন্যভাবে নিও না, ব্যাপারটা তোমার ভালোর জন্যে। একটা উপায় আছে যার সাহায্যে তুমি পয়সা কামাতে পারবে এবং লোকের উপকার করতে পারবে। কিন্তু কি করতে হবে স্যার? এর নাম গিরিশ। ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর কোনো সন্তান নেই। গিরিশের স্ত্রী একটু কমজোরি, ও মা হতে পারবে না। ওদের সন্তান চাই। যদি তুমি ওদের সাহায্য করতে চাও তাহলে ওরা দাম দিতে রাজি আছে।
আর ডিসেম্বর 2011-তে আমি গিরিশের বাচ্চার জন্ম দিই। ম্যাডাম, ওর জন্য ও আমাকে 1 লাখ টাকা দেবে বলেছিল, কিন্তু ও আমাকে কোনো টাকা পয়সাই দেয়নি, ঠকিয়েছে আমাকে। ও দ্বিতীয়বার এসেছিল আমার কাছে ম্যাডাম, আরও একটা বাচ্চার জন্য। বলল যে 1 লাখ টাকা দেবে, আর বাকি ওই 1 লাখ টাকাও দেবে বলেছিল। ম্যাডাম, ওটারই 60,000 টাকা অ্যাডভান্স দেবে বলেছিল। ওর কথায় রাজিও হয়েছিলাম, কিন্তু ও আমাকে আবারও ঠকালো। আর আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। ও কিছুই দেয়নি আমাকে। গিরিশের বাচ্চার দরকার ছিল কারণ ওর স্ত্রীর মধ্যে খামতি ছিল। তোমার হ্যাঁ বলার কারণটা বুঝতে পারছি। ও তোমার থেকে বাচ্চা নিয়েছে, তোমাকে ঠকিয়েছে, সেটাও বুঝতে পারলাম। কিন্তু আর একটা বাচ্চা কেন? আরও একটা বাচ্চার জন্য আরও 1 লাখ টাকা? এই গিরিশ কোনো র্যাকেট চালাচ্ছে নাকি? ম্যাডাম, আমি এসব কিছুই জানি না। আমি শুধু এইটুকুই জানি যে ও আমাকে ঠকিয়েছে। বিনা চক্সি, এবার যতক্ষণ আমি এই কেসটার গোড়ায় পৌঁছতে না পারছি না, তুমি এই শহর ছেড়ে কোথাও যাবে না। আর যদি তুমি এই শহর ছেড়ে যাও, তাহলে আমি এটা ধরে নেব যে তুমিও গিরিশের সঙ্গে এই র্যাকেটে যুক্ত রয়েছো। তারপর না তোমাকে গিরিশ বাঁচাতে পারবে না ডক্টর মেহতা। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি ম্যাম, গিরিশের ফোন এখনো বন্ধ। সেটা তো হবারই ছিল, কিন্তু ওর ফোনটা ট্র্যাকিংয়ে দিয়ে দিয়েছি। এখন তুমি পুরো নিশ্চিত যে এই গিরিশ কোনো র্যাকেটই চালাচ্ছে, যেটার বিষয়ে ওর ফ্যামিলিও কিছু জানে না। আর এখনো সন্দেহ হয়েছে, তাই জন্য লুকিয়ে বেড়াচ্ছে। গিরিশ বাচ্চা চেয়েছিল? ডিসেম্বর 2011-তেও গিরিশের বাচ্চা জন্ম দিয়েছিল? এই আপনারা কি বলছেন? এরকম হতে পারে না। কিন্তু বিনার তো বক্তব্য যে গিরিশ এরকমটাই চাইছিল। এটা কি করে হতে পারে? গিরিশের বিয়ে ভেঙে গেছে 3 বছর হলো। হ্যাঁ, 2009 ও আর ওর স্ত্রী আলাদা হয়ে যায়, তাহলে 2011-তে বাচ্চা কেন চাইবে? দেখুন মহেন্দ্রবাবু, আমার সন্দেহ যে আপনার ছেলে কোনো র্যাকেট চালাচ্ছে, এই জন্যই লুকিয়ে বেড়াচ্ছে সবার থেকে। দেখুন ম্যাডাম, আমি একজন কনস্টেবল, কিন্তু আমি জানতাম না যে আমার ছেলে কি কাজ করে। আমি যখনই ওর ব্যাপারে কিছু জানতে পারবো আপনাকে জানিয়ে দেব। ম্যাডাম, আমার মনে হয় ওই হসপিটালে গিয়ে আমাদের খোঁজ নিতে হবে, যেখানে বিনা আগে কাজ করতো, যেমনটা ও বলেছে। ডক্টর কৈলাস মেহতাকেও জিজ্ঞাসা করা উচিত আমাদের। ঠিক আছে, ওখানেই যাওয়া যাক। ডক্টর কৈলাস মেহতা? হ্যাঁ, ডক্টর কৈলাস মেহতা। যতদূর আমি জানি এই নামে কেউ আমাদের এখানে কাজ করে না। কি? হ্যাঁ, সেটাই। গত 8-10 বছরে তো আমি এরকম কোনো নাম শুনিনি। আপনি যদি চান তাহলে ডক্টর স্যার কনসালটেন্টের রোজটা চেক করতে পারেন। বিনা চক্সি 2010-এর ডিসেম্বরে এখানেও কাজ করত। 1 মিনিট। না, এই নামে কেউ ছিলই না এখানে। আপনি চাইলে 2010-এর সমস্ত এন্ট্রিজ দেখতে পারেন। এখানে টেম্পোরারি আর পার্মানেন্ট সবই এন্ট্রিজগুলো আছে। বিনা আমাদের মিথ্যে বলছে, ব্যাপারটা সিরিয়াস। ম্যাডাম, এটা ট্রাফিকিংয়ের কেস। স্যার, এখনো পর্যন্ত যা কিছু জানা গেছে সবটাই চোখে ধুলো দেওয়ার মতন। সত্যিটা কিন্তু অন্য কিছু স্যার। অমিতা, এই কেসে তুমি কমপ্লেনার হয়ে যাও, একটা অভিযোগ দায়ের করো, আর এই কেসের গোড়া অবধি যাও। দরকার হলে বিনার স্বামীর সঙ্গে কথা বলো, ও কিছু জানতে পারে। এই মহিলা খুব একটা সুবিধের নয়। রাইট স্যার। ছায়া, তুমি বিনা চক্সের উপর নজর রাখো, ওর ফোন ট্র্যাক করো। ইয়েস ম্যাম। আমাদের ওই গিরিশ সিংকে যেখান থেকে হোক খুঁজে বার করতে হবে। আমার মনে হয় ও জানতে পেরে গেছে যে আমরা ওকেই খুঁজছি, তাই জন্যই ও লুকিয়ে বেড়াচ্ছে। নিজের বাবা মাকেও কন্ট্যাক্ট করছে না। মন্দিরা, তুমি কোলাপুর যাবে আমার সঙ্গে বিনার স্বামীর সঙ্গে দেখা করতে। ইয়েস ম্যাডাম।
সন্দীপ সিং, হ্যাঁ আপনারা কে? পুলিশ। বিনা চকসি তোমার স্ত্রী? আগে হ্যাঁ, কি হয়েছে? বিনার সঙ্গে আমার বিয়ে 4 বছর আগে হয়েছিল, 2008-এ। ও আমার সঙ্গে কখনো সুখী থাকতো না। আমি গরিব মানুষ, ওকে কি সুখ দেব? ও বড় লোকদের মতো জীবনযাপন করতে চাইতো। ম্যাডাম, ও গরিব পরিবারের ছিল, কিন্তু ওর জীবনে প্রচুর চাহিদা ছিল। আমি কি করে দিতাম বলুন? আর এই কারণেই তোমরা ডিভোর্স নিয়ে নাও। ও মাঝে মাঝেই আমার উপর রাগ করে বাপের বাড়ি চলে যেত, বলতো মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু ওখানে ও কাউকে পেয়ে গেছিল যাকে ওর ভালো লাগতো, তার সঙ্গে দেখাও করতে যেত। কে ছিল সে? গিরিশ সিং। গিরিশ সিং? হ্যাঁ। কিন্তু বিনা আমাদের বলেছে যে কোনো ডক্টর ওর সঙ্গে ওর আলাপ করিয়েছে। মিথ্যে বলছে ও, 1 নম্বরের মিথ্যাবাদী। আরে গিরিশের জন্য ও আমাকে ছেড়ে দিয়েছিল। গিরিশ ওকে পয়সা রোজগারে সাহায্য করত, আর বিনা তো সেটাই চাইতো। টাকা রোজগার করার জন্য কি করে এরা দুজন? ওই ওষুধের কি বলে যেন, ওষুধের টেস্টিং করায়। ওষুধের টেস্টিং এর জন্য ও নিজেকে ব্যবহার করত, আর তার বদলে ও অনেক টাকা পেত। এই কেসটা আসলে কি? প্রথমে মনে হলো হিউম্যান ট্র্যাপিং এর কেস, এখন দেখছি নতুন মোড়, মেডিকেল ড্রাগস এর টেস্টিং। হতে পারে এখনো অনেক সত্য সামনে আসা বাকি আছে। হতে পারে। লেটস গো। টেস্টিং? কোন টেস্টিং ম্যাডাম? আপনি কি ব্যাপারে কথা বলছেন? দেখো, চালাকি করবে না। আমি জানতে পেরে গেছি যে তুমি 1 নম্বরের মিথ্যেবাদী। এতদিন তুমি পুলিশকে বোকা বানাচ্ছিলে না, এবার আমি তোমার উপর কেস করব। শুধু এই কেস নয় যে তুমি রেপের মিথ্যে অভিযোগ করেছো, বরং তোমার সমস্ত কেচ্ছাকে বাইরে এনে তোমার বিরুদ্ধে চার্জশিট তৈরি করব। ম্যাডাম, আমি সত্যিই বুঝতে পারছি না যে আপনি কি ব্যাপারে জিজ্ঞেস করছেন। ম্যাডাম, বিনা, যতক্ষণ আমরা ফিরে আসছি তুমি এখান থেকে নড়বেও না, ঠিক আছে? খবরটা পাক্কা? 100% ম্যাডাম। গিরিশের বাবাই ফোন করেছিলেন। উনি বলেন যে গিরিশ ফোন করেছিল। আমরা লোকেশন ট্রেস করে নিয়েছি। ও একটাই গেস্ট হাউসে রয়েছে, 1 ঘন্টা ধরে বাইরে বেরোয়নি। ছায়া, তুমি আর গৌরী এখানে এন্ট্রেন্সে থাকবে, আমরা দুজন ওপরে যাচ্ছি। খেয়াল রাখবে কেউ যেন বাইরে না যায়, ঠিক আছে? সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 203। থ্যাঙ্কস। গিরিশ, গিরিশ দাঁড়াও, দাঁড়াও গিরিশ, গিরিশ দাঁড়াও, গিরিশ দাঁড়াও, গিরিশ দাঁড়াও, গিরিশ ধরো ওকে। এবার তোমরা দুজনেই সামনাসামনি রয়েছো। দুজনের মধ্যে একজন যদি মিথ্যে বলো না, মেরে একদম হাড় গরম করে দেবো। বলো তাড়াতাড়ি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এবার তোমরা দুজনেই সামনাসামনি রয়েছো। দুজনের মধ্যে একজন যদি মিথ্যে বলো না, মেরে একদম হাড় গরম করে দেবো। বলো তাড়াতাড়ি, এই মেডিকেল ড্রাগ টেস্টিং এর ব্যাপারটা কি? ওই বাচ্চাটা কোথায় যাকে ও জন্ম দিয়েছিল? হ্যাঁ, আচ্ছা গিরিশ, এই কাজে টাকা পাবো তো? হ্যাঁ, এজেন্ট আমি ওখানকার। আচ্ছা গিরিশ, কত টাকা পাওয়া যাবে? একটা টেস্ট করলে 3000 টাকা, 1000 টাকা আমার কমিশন। কোনো ভয়ের ব্যাপার নেই তো? কিসের ভয়? ওষুধ তো খাই আমরা, ব্যাস। ওইসব ওষুধগুলোরই টেস্টিং হয় ওখানে, ওখানেই থাকতে হবে। ডাক্তার থাকে ওখানে, সব দেখাশোনা করে নেবে। প্রথমে তোমার মেডিকেল পরীক্ষা করা হবে। কেন, কিসের জন্য? এটা দেখার জন্য যে তুমি টেস্টের জন্য ফিট কিনা। ঠিক আছে, চলো। সব একদম ফিট আছে, কোনো কমপ্লিকেশন নেই। ওকে। আপনাকে এখানে 24 ঘন্টার জন্য থাকতে হবে, যাতে আমরা ওষুধের রিয়াকশন রেকর্ড করতে পারি। বাদাম 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 বাদাম। দেখলে, ভয়ের কোনো ব্যাপার ছিল না তো? একদম না। এবার তুমি দেখো, তুমি আর আমি মিলে অনেক নোট কামাবো। এই বাচ্চাটা মাঝখানে কোত্থেকে এলো? নাকি এটাও তোমাদের দুজনের কোনো সাজানো গল্প? আমরা দুজন একে অন্যকে ভালোবাসি ম্যাডাম। আর সংসার পাতার আগে আমরা দুজনে অনেক টাকা ইনকাম করতে চাইছিলাম, কোনো ঝামেলাও ছিল না। আর আমি আমার স্বামীকেও ছেড়ে দিয়েছিলাম। আর আমিও আমার বউয়ের থেকে আলাদা হয়ে গেছিলাম। ওই বাচ্চাটার কি হলো? আমি জানতাম না ম্যাডাম যে বিনা প্রেগনেন্ট। আসো। সরি, আমরা আর আপনার ওপর ওষুধের টেস্ট করতে পারবো না। কেন, কি হয়েছে? আপনি প্রেগনেন্ট। বাদাম নেবে, বাদাম। এখনই যদি বাচ্চা হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎটা একদম নষ্ট হয়ে যাবে। বাহ, তুমি তো এমন ভাবে বলছো যাতে সমস্ত দোষ আমারই। তোমার তো কোনো দোষই নেই, তাই না? আমি কি বলেছি নাকি যে আমার কোনো ভুল নেই? বলেছি?
বিনা এখন রাগ করে কোনো লাভ হবে না। এখন এটা ভাবো যে ঝামেলাটা থেকে কি করে মুক্তি পাবো। ঠিক আছে, বিয়ে করিনি। আরে তুমি তো বলেছিলে বিয়ে করবে। বিয়ে করে আবার সেই সব ঝামেলাতেই পড়ি যেগুলো আমরা কাটিয়ে এসেছি। টাকা কামাতে হবে তো, কামাতে হবে কি না? কিন্তু যদি তাড়াতাড়ি টাকা কামাতে হয় তাহলে এই ওষুধের টেস্টিং থেকেই কামাতে পারবো। এখন পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে ভাবতে শুরু করলে এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ম্যাডাম, আমি আমার এক পরিচিতের কাছ থেকে ডক্টর সঞ্জয় ভাটের কথা জানতে পারি। কত মাস চলছে? 2 মাস। আমার একটা কথা শুনবে? বলুন। বাচ্চাটা নষ্ট করো না। আরে, জন্ম দিয়ে খাওয়াবো কি? তার চিন্তা তুমি কেন করছো? বাচ্চা তো তোমার দরকার নেই, কোনো ব্যাপার না, শুধু তুমি বাচ্চাটার জন্ম দাও, বড় করবে অন্য কেউ। আর এই 9 মাসের খরচাটা কে দেবে? ওর ব্যবস্থা হয়ে যাবে, তার উপরে রোজগারও হবে। আচ্ছা, কত পাবো? এই ধরো 1-1.5 লাখ। আর বাবা মাকে কি বলবো? বাদাম নেবে? বাদাম। আমার সুরাটে একটা বাড়ি আছে, তুমি আমার সঙ্গে ওখানে থাকতে পারো। ওখানে তুমি কোনো না কোনো কাজও পেয়ে যাবে। আর যদি বাচ্চা হবার পর ওরা না করে দেয় তখন? তা আবার হয় নাকি? সঞ্জয়বাবু বললেন আমাদেরকে ক্লিনিকের লোকেদের সঙ্গে দেখা করাবে। সঞ্জয় ফোন করেছিল, সন্ধ্যাবেলা ওর সঙ্গে দেখা করব। ঠিক আছে। আপনারা একটা বাচ্চার জন্য 1.5 লাখ টাকা পাবেন। আপনি ক্লিনিকের মালকিন? না, তাহলে আমি কি করে বিশ্বাস করবো যে আপনি পরে মুখ ঘুরিয়ে নেবেন না? এমনটা হবে না। না ম্যাডাম, আমি আগে তার সঙ্গে দেখা করবো যে টাকা দেবে, তারপরে আমি সিদ্ধান্ত নেব। কি? তা না তো কি? তারপরে যদি আপনারা না করে দেন তখন? ভরসা রাখো। এটা প্রথমবার ডাক্তারবাবু, এভাবে কি করে ভরসা করতে পারি, তাই না? বাচ্চাকে কিনতে চেয়েছিল, সেটা কে যে একটা বাচ্চার জন্য 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দিতে চেয়েছিল? আসুন। তো তোমার গ্যারান্টি চাই যে তোমার বাচ্চা কেনা হবে? হ্যাঁ স্যার, মানে জানতে চাইছিলাম যে টাকা পয়সা সব কে দেবে আর কি। চিন্তা করো না, তুমি তোমার টাকা পেয়ে যাবে, আমার উপর ভরসা রাখো। ডক্টর গোয়েল, ডক্টর গোয়েল বললেন যে উনি বাচ্চাটা কিনবেন। তোমরা দুজন এখনো পর্যন্ত অনেক গল্প বানিয়েছো। প্রথমে রেপ, তারপর ডক্টর কৈলাস মেহতা, যে নামে কোনো লোকই নেই, তারপর মেডিকেল ড্রাগসের টেস্টিং, আর এখন এই বাচ্চা। ডক্টর গোয়েলের কথা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে বাই গড আমি তোমাদের ছাড়বো না। সত্যি বলছি ম্যাডাম, 2011 ডিসেম্বর মাসে বিনার বাচ্চা হয়েছিল। ডক্টর গোয়েলকে আমরা সেই বাচ্চাটা বিক্রি করি, ছেলে হয়েছিল। এই র্যাকেটটা আসলে কি ছিল?
কোনো ডক্টরের কোনো সদ্যজাত বাচ্চাকে কেন কেনার ইচ্ছা ছিল? এটা কিরকম ব্যবসা? এটা কি কোনো বড় অপরাধের সামান্য কোনো অংশ ছিল, নাকি বিনা আর গিরিশ কোনো মন গড়া গল্প বানাচ্ছিল? অপরাধ এখনো প্রমাণিত হয়নি, আর অপরাধটা কি তার দিকেও আঙুল তোলাটা মুশকিল ছিল। রেপের অভিযোগ মিথ্যে ছিল। বিনা যেই ডক্টর কৈলাস মেহতার নাম উল্লেখ করেছিল সেরকম কেউই ছিল না। বিনা আর গিরিশের কবে কোথায় কিভাবে দেখা হয়েছিল সে সম্পর্কে বিনা যা কিছু বলেছিল সব মিথ্যে ছিল। তাদের দুজনের সব বয়ান, সব বৃত্তান্ত মিথ্যে ছিল। আর এখন ওরা কোনো প্রতিষ্ঠিত ডাক্তারের দিকে আঙুল তুলছিল। বিনা আর গিরিশ যা কিছু বলেছিল তাতে পুলিশও হতচকিত হয়ে গিয়েছিল। এটা চাইল্ড ট্রাফিকিং এর কেসই মনে হচ্ছিল। সেই সঙ্গে এটাও সামনে আসে যে সামান্য কিছু টাকার জন্য মানুষকে গিনিপিগ বানিয়ে ওষুধের টেস্টিং করা হয়েছিল। আর কত ধামাচাপা দেওয়া সত্যি বাইরে আসবে। এই অপরাধের গোলকধাঁধার থেকে পর্দা উঠবে আগামীকাল এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।